যে আমাদের বাংলাদেশের একটা দুর্ভাগ্য আমাদের যে এই ৫৪ বছরেও আমরা মুক্তিযোদ্ধার একটা তালিকা করতে পারি নাই, স্বাধীনতা বিরোধী একটা সঠিক তালিকা করতে পারি নাই। আবার এই মানে এই যারা আজকের দিনে শহীদ হয়েছেন বুদ্ধিজীবীরা, ওনাদেরও কোনো সঠিক তালিকা আমাদের হাতে নাই। ১৯৮৪ সালে বাংলা একাডেমি বুদ্ধিজীবী স্মারক গ্রন্থ বের করেছিল, সেখানে তারা ১,১১২ জনের তালিকা দিয়েছিল। সেইখানে আমার কাছে লিস্টটা আছে। ঢাকা এবং রাজশাহী ইউনিভার্সিটিতে ১৮ জন, ঢাকা ইউনিভার্সিটি ১৮ জন, রাজশাহী ইউনিভার্সিটিতে ৪ জন শিক্ষক এবং ১৩ জন ছিলেন সাংবাদিক, চিকিৎসক ৫০ জন। এই টোটাল মিলিয়ে হয় ১,১১২ জন। এবং এই প্রবন্ধে পরিষ্কার লেখা ছিল যে এটি পূর্ণাঙ্গ তালিকা নয়। এটি ১৯৮৪ সালের কথা বলছি আপনাকে। ৮৪ সালে বলা হয়েছে পূর্ণাঙ্গ তালিকা নয়, আজকে ২০২৫ সাল। তো এই মাঝখানের এই কত বছরে বাংলাদেশের এত গবেষণা প্রতিষ্ঠান, মুক্তিযুদ্ধ নিয়ে বাংলাদেশে গবেষণা হয়েছে, পিএইচডি থিসিস হয়েছে, মোটা বই হয়েছে না? তো আপনি কেন ধরে নিলাম যে মুক্তিযোদ্ধাদের সঠিক সংখ্যাটা আপনি করতে পারলেন না? কিন্তু ১৪ই ডিসেম্বর কতজন আমার বুদ্ধিজীবী শহীদ হলেন, শিক্ষক, সাংবাদিক, প্রকৌশলী, লেখক, এই সংখ্যাটা, এই লিস্টটা একদম মানে পার্সেন্ট টু পার্সেন্ট লিস্টটা আমরা কেন করতে পারলাম না? তো বছরে পারি নাই। স্বাধীনতা বিরোধী বা রাজাকারদের তালিকা করার জন্য ২০১৯ সালে একটা উদ্যোগ নেওয়া হলো, একটা ছেঁড়াবেড়া সারা দেশে একটা গন্ডগোল পাকানো হলো। মানে এটা কি দক্ষতার অভাব ছিল নাকি দক্ষতার অভাব, সদিচ্ছার অভাব? দক্ষতার অভাবটা আমাকে প্রধান মনে হয় এবং আন্তরিকতার অভাব। মুক্তিযুদ্ধকে ভাই যেরকম বলেছেন যে আওয়ামী লীগ চেতনার নামে দুটো জাতিকে, পুরো জাতিকে ডিভাইডেড করেছে, যে মুক্তিযুদ্ধ মানে তার সম্পত্তি, হ্যাঁ, তার বাইরে আর কেউ মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেন, এটা আওয়ামী লীগের ন্যারেটিভ ছিল। এবং দিন শেষে গিয়ে এই আওয়ামী লীগের আমলেও তো আমরা সঠিক তালিকাটা পাইলাম না, বরং এই আওয়ামী লীগের আমলেই তালিকার নামে ম্যাসাকার হলো। এবং ভুয়া মুক্তিযোদ্ধাও যে হতে পারে, বাংলাদেশের সবচেয়ে গর্বের শব্দ মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধারা জাতির সবচেয়ে সম্মানিত নাগরিক, জীবিত মৃত সবাই, তো সেই রকম সবচেয়ে সম্মানিত নাগরিক, এর মধ্যে ভুয়া ঢুকে গেল। এখনো কি সেই সম্মানের জায়গাটা আছে বলে মনে করেন? সম্মানের জায়গা অবশ্যই, মুক্তিযোদ্ধারা সম্মানের জায়গাতেই আছেন। কেউ যদি অসম্মানিত করতে চায় সেটা তার সমস্যা। মুক্তিযুদ্ধ নিয়ে এই যে ভিন্ন বয়ান দেওয়া, আপনি যে প্রতিরোধ যুদ্ধের কথা বললেন, মুক্তিযুদ্ধ তো বেসিক্যালি প্রতিরোধ যুদ্ধই, প্রত্যেকটা যুদ্ধই প্রতিরোধ যুদ্ধ ছিল। কিন্তু বিসিএস এর প্রশ্নে এইটা কোন ইন্টেনশন নিয়ে দেওয়া হয়েছে আমি ঠিক জানি না। যদি ব্যাড ইন্টেনশন থাকে যে মুক্তিযুদ্ধের অল্টারনেটিভ হিসেবে সে প্রতিরোধ যুদ্ধ লিখে থাকে, যে আমি মুক্তিযুদ্ধ শব্দটা উল্লেখ করলাম না, যেমন পাকিস্তানি বাহিনী লেখে নাই, লিখেছে দখলদার বাহিনী। পাকিস্তানের দখলদারই তো ছিল আমি জানি। তো তুমি কেন ভাই পাকিস্তান শব্দটা, তোমার কি পাকিস্তান শব্দটা লিখতে অ্যালার্জি আছে? মুক্তিযুদ্ধ লিখতে অ্যালার্জি আছে? যদি অ্যালার্জি থেকে হয় তাহলে এটা প্রোটেস্ট করবো আমি। আর যদি না, ইন্টেনশনালি আমি করি নাই, মানে কেন লেখেনি বলে আপনার কি মনে হয়? আমার তো মনে হয় ৫ই আগস্টের পরে আপনি দেখেন না মুক্তিযুদ্ধ নিয়ে কি ধরনের বয়ান দেওয়া হচ্ছে। ছোটবেলা থেকে আমরা শুনতাম কি, যে মুরব্বীরা বলতো অনেকেই যে এটা গন্ডগোলের বছর, মানে আমাদেরকে শেখানো হয়েছে 71 ওয়াজ মানে গন্ডগোল, একটা বা জাতির মানে সবচেয়ে গৌরবজনক অধ্যায় মুক্তিযুদ্ধ, সেটাকে বানাই দিলেন আপনি গন্ডগোল, তাই না? এরপরে শুনতাম কি ভারত পাকিস্তান যুদ্ধ, এই ন্যারেটিভগুলো ছোটবেলা থেকে আমরা শুনেছি। শোনার পরে বইপত্রে এসে যখন পড়লাম, দেখলাম যে না, এটা তো ভাই গন্ডগোল না, এটা তো ভারত পাকিস্তান যুদ্ধ না, তাই না? কিন্তু সেই যে ছোটবেলায় শোনা গল্প, মুরব্বীরা কেউ হয়তো সচেতনভাবে বলতেন, কেউ অশিক্ষার কারণে বলতেন, যে কারণেই বলুক না কেন, এই ন্যারেটিভ স্টাবলিশ হওয়া শুরু করলো ৫ আগস্টের পর থেকে আরো বেশি করে। এটা পলিটিক্যাল কারণে হয়েছে, যারা স্বাধীনতা যুদ্ধে সরাসরি রাজনৈতিকভাবে বিরোধিতা করেছে, এই ন্যারেটিভটা তারা দিলে তাদের জন্য সুবিধা হয়। কারণ যখনই মুক্তিযুদ্ধকে আপনি আপহোল্ড করেন, তখনই এই মুক্তিযুদ্ধে কারা পক্ষ কারা বিপক্ষে সেই আলোচনাটা আপনার সামনে আসে। সবচেয়ে ভালো হতো ৫ই আগস্টের যে একটা যুগান্তকারী অভ্যুত্থান আমাদের দেশে হলো, আপনি বিপ্লব বলেন আর নাই বলেন, যে অভ্যুত্থানটা হলো, সেই অভ্যুত্থানের পরে এই প্রশ্নেই আমাদের আলোচনা আনাই উচিত ছিল না। আপনি শুরু করতেন ২৪ থেকে, মানে ৭১-এর প্রশ্নটা আপনি যদি আনতেই চাইতেন ওটাকে আপহোল্ড রেখে, কিন্তু আপনি ৭১-এর প্রশ্ন আনলেন মেলাইন করার জন্য, দরকার ছিল না। মানে আপনি একটা ফ্যাসিস্ট বা স্বৈরাচার যেই শব্দ আপনি বলেন না কেন, অভ্যুত্থানে যারা নেতৃত্ব ছিলেন তারা যেই শব্দই বলুক না কেন, আমরা তো চেয়েছিলাম এটা পরিবর্তন, একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে আমরা ছিলাম না। সো আমি ভোটটা দিতে চাই, আমি গণতান্ত্রিক ব্যবস্থা চাই, আমি রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো গিয়ে বিনা হয়রানিতে সেবাটা চাই, এই তো আমার চাওয়া নাগরিক হিসেবে। তাহলে আপনি সেই দিকে যাবেন, আপনি সেই দিকে না গিয়ে আপনি রাষ্ট্রের শীর্ষ পর্যায়ে থেকে আপনি এগুলো অ্যালাউ করলেন। এই ন্যারেটিভগুলো যখন দেয়া হচ্ছিল, ওনাদের যারা অভ্যুত্থানের মানে সামনের সারিতে, তাদেরও কেউ কেউ বয়ান দিয়েছেন। এখন যদি অনেকে আবার একটু মানে পিছিয়ে সরে এসেছেন, এটা এজন্য ধন্যবাদ। কিন্তু এই বয়ানটা দরকার ছিল না তো। ৭১-এর প্রশ্ন আপনি আনতে চাইলেন ২৪কে আপহোল্ড করার জন্য। আপনি কোনোভাবেই, মানে ২৪টা অবশ্যই আমাদের বাংলাদেশের জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়, প্রত্যেকটা যারা শহীদ হয়েছেন প্রত্যেকের প্রতি আমরা শ্রদ্ধাশীল, কিন্তু এবং যারা আন্দোলন করেছেন প্রত্যেকের প্রতি আমরা শ্রদ্ধাশীল। কিন্তু আপনি কখনোই এই ২৪কে আপহোল্ড করার জন্য ৭১-কে মেলাইন করবেন, এই যে চেষ্টাটা হয়েছে, এইটা হলো রং। আপনার কোনো দরকার ছিল না এটা, এই চেষ্টাটাই ছিল ত্রুটিপূর্ণ।